দর্শক আপনাদের স্বাগত হাতিল প্রেজেন্টস টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব সরকারি বিল ও বন্ডের যে ইন্টারেস্ট রেট ড্রাস্টিক্যালি কমতে শুরু করেছে, এটার অর্থনীতিতে এটা আসলে কি ইঙ্গিত বহন করে সেই বিষয়টি নিয়ে। আমরা যদি এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে দেখি যে সরকারি যে বিল অ্যান্ড বন্ড আছে তার মধ্যে দুটি উদাহরণ দেই। যে 91 ডেইজের যে বিল, সেটির রেট আমরা দেখতে পাই যে 17 ফেব্রুয়ারিতে একটি অকশন হয়েছে। সরকার যে টাকা নিতে চেয়েছিল এই অকশনগুলোতেই আসলে রেটগুলো চেঞ্জ হয়, তো ডিমান্ডের উপর বেস করে। তো সেখানে দেখতে পাই যে 10.35%-এ 91 ডেজের যে সরকারি বিল সেটার রেট নেমে এসেছে, যেটি ডিসেম্বরে ছিল 11.5% এবং জুনে ছিল 11.65% গত বছরের। এবং 5 বছরের যে বন্ড, 5 বছর মেয়াদি, সেই বন্ডের ইন্টারেস্ট রেট যেটি ডিসেম্বরে ছিল 12%-এর বেশি, 12.38%, সেটি এখন এই 12 ফেব্রুয়ারিতে কমে এসেছে 10.47%-এ। তো প্রায় 2 পার্সেন্টেজ পয়েন্ট সকল বিল অ্যান্ড বন্ডের রেটগুলো কমেছে। তো এইটা কমাকে বাংলাদেশ ব্যাংক মনে করছে যে এটি আসলে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর একটি ইঙ্গিত বহন করে। কিভাবে সেটি আমরা একটি ব্যাখ্যা দেই। যে বন্ডের রেট যখন কমছে তার মানে এটি আমাদের যে লেন্ডিং রেট, ডিপোজিট রেট, এগুলোও কিন্তু কমে আসবে। অর্থাৎ এই বন্ডের রেট কমার ট্রেন্ড দেখেই কিন্তু বাংলাদেশ ব্যাংক যে এর পলিসি রেট, যেটিকে আমরা রেপো রেট বলি, সেই পলিসি রেটটি কিন্তু কমিয়ে দিবে। আপনারা জানেন যে সারা পৃথিবীতে যখন ইনফ্লেশন হাই হলো রাশিয়া ইউক্রেন ক্রাইসিসের পর, তখন আমরা দেখেছি যে সকল সেন্ট্রাল ব্যাংক, গ্লোবাল সেন্ট্রাল ব্যাংকগুলো পলিসি রেট বাড়িয়ে টাকার দাম অর্থাৎ ফাইন্যান্সিয়াল কস্ট বাড়িয়েছে। এতে করে আস্তে আস্তে ইনফ্লেশনটা কুল ডাউন হয়েছে। বাংলাদেশে ঠিক একই পলিসিতে সেন্ট্রাল ব্যাংক যাচ্ছিল এবং আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট গত 3 বছর ধরে বাড়াচ্ছে এবং 3 বছর পর এসে প্রতিটি মনিটারি পলিসিতে বাড়ানোর পর সর্বশেষ লেটেস্ট যে মনিটারি পলিসিটি এই ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে এই ফিসকাল ইয়ারের সেকেন্ড হাফের জন্য, সেখানে কিন্তু আমরা 3 বছর পর দেখলাম যে এই যে বৃদ্ধিতে একটি ব্রেক দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো চেঞ্জ করা হয়নি। তার কারণ হলো পলিসি, এই বন্ডের রেটগুলো কমতে শুরু করেছে। তো বন্ডের রেট কমতে শুরু করেছে তার কারণ হলো মার্কেটে অনেক বেশি লিকুইডিটি এসেছে, সেটি একটি ইন্ডিকেটর। এই লিকুইডিটির কারণে বন্ডের রেটটা কমছে, ফলে বাংলাদেশ ব্যাংক হয়তো খুব শীঘ্রই তার পলিসি রেট আরও কমিয়ে দেবে। পলিসি রেট যখন কমিয়ে দিবে তখন কিন্তু মার্কেটে লেন্ডিং রেট কমে যাবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল কস্টটা কমে যাবে। এই যে বন্ডের রেট কমছে, লিকুইডিটি বাড়ছে ব্যাংকগুলো, তার প্রধান কারণ হলো প্রাইভেট সেক্টরে কোনো ইনভেস্টমেন্ট নাই। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট, এই পলিটিক্যাল যেই আনসার্টেনিটি, এর মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট একেবারেই বটম লেভেলে চলে এসেছে, যে কারণে ব্যাংকগুলো প্রাইভেট সেক্টরে লোন না দিয়ে তারা গভর্নমেন্ট সিকিউরিটিজ, বিল অ্যান্ড বন্ডের টাকা রাখছে। আর আরেকটি ফ্যাক্টর হলো যে এই ইনভেস্টমেন্ট না থাকার কারণে গত 2 বছর ধরেই যেহেতু আমরা এই ধরনের মন্দা পরিস্থিতি দেখছি, তাতে কিন্তু জব মার্কেটেও অনেকটা ধস নেমেছে। মানুষের বেতন, যারা অলরেডি জবে আছে তাদের বেতন বাড়ছে না, ইনফ্লেশন তো বাড়ছেই কিন্তু খরচ বাড়ছে আপনার, কিন্তু ইনকাম বাড়ছে না, নতুন জব ক্রিয়েশন হচ্ছে না যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে না। তো এই যে মন্দা পরিস্থিতি, যে ইন্ডিকেটরগুলো, সেই ইন্ডিকেটরগুলো এখন একটা মানে এন্ড অবস্থায় চলে আসছে, মানে একদম বটম লেভেলে চলে আসছে, যে কারণে এটি এখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। অর্থাৎ যখন এই যে অতিরিক্ত লিকুইডিটির কারণে যেহেতু বন্ডের রেট কমে যাচ্ছে, তার মানে ব্যাংকগুলো এখন আবার প্রাইভেট সেক্টরে লেন্ডিং করতে শুরু করবে এবং ফাইন্যান্সিয়াল কস্ট যেহেতু কমতে শুরু করবে, আর বাড়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ ব্যাংক বলছে, যেহেতু বন্ডের রেট কমছে। তো যখন ফাইন্যান্সিয়াল কস্ট কমে যাবে তখন কিন্তু আবার ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি হবে, অর্থাৎ এভাবে একটা বিগিনিং হবে আমাদের অর্থনীতির রিকভারি। কারণ আমাদের যে এক্সপেক্টেড লেভেলের যেই বৃদ্ধিটা, রেটগুলোর, মানি রেটগুলোর বৃদ্ধিটা, সেটা অলরেডি হয়ে গেছে। যেহেতু ইন্টারেস্ট রেট, পলিসি রেট বাড়ানোর অন্যতম কারণ হলো ইন্টারেস্ট রেট বাড়ানো, সেটি কিন্তু আমরা লেন্ডিং রেট দেখেছি 11% প্লাস হয়েছে। তো ব্যাংকগুলো এখন যেহেতু প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট না থাকে, লিকুইডিটি বাড়তে শুরু করেছে, ফলে সেগুলো এখন সকল ইন্ডিকেটরগুলো এখন টার্ন অ্যারাউন্ড করতে শুরু করবে, এটি ইঙ্গিত দেয়। আমরা যদি একটি কিভাবে টার্ন অ্যারাউন্ড করবে তার আরও একটু যদি গভীরে যাই, তাহলে আমরা আপনাদের একটি উদাহরণ দিই। যেমন
রিসেন্টলি যে মানে এই ফেব্রুয়ারি মাসে 5 বছর মেয়াদি যে বন্ডের বাংলাদেশ ব্যাংক অকশন ডেকেছিল, এই বন্ডের অকশন আপনারা জানেন যে সরকার যখন কোনো টাকার রিকোয়ারমেন্ট দেয় তাদের, তখন সেই টাকা রেইজ করার জন্য বাংলাদেশ ব্যাংক অকশন কল করে, সেখানে বন্ড বিক্রি করা হয়, ব্যাংকগুলো সেই বন্ড কিনে বিডে অংশগ্রহণ করে সেই বন্ডে তারা টাকাটা ইনভেস্ট করে। তো সেইখানে আমরা দেখতে পাই 5 বছর মেয়াদি বাংলাদেশ ব্যাংক মাত্র 4,000 কোটি টাকা রেইজ করার জন্য অকশন কল করেছিল। তখন তাদের কাট অফ যে ইন্টারেস্ট রেটটি ছিল 12.09%, কিন্তু ওই অকশনে আমরা দেখতে পাই ব্যাংকগুলো 22,389 কোটি টাকার বিট করেছিল, অর্থাৎ এই পরিমাণ পার্টিসিপেশন ছিল ব্যাংকগুলো। তার মানে হিউজ লিকুইডিটি সেটি একটি রিফ্লেকশন করে। তো ব্যাংক তখন বাংলাদেশ ব্যাংক যখন যেটা করলো যে এই 12.09% থেকে ইন্টারেস্ট রেট কমিয়ে 10.47% নামিয়ে আনলো, যেহেতু আপনি যে সরকার যেটা ডিমান্ড করছে যেই টাকা, তার চেয়ে অনেক বেশি টাকা তার কাছে আসছে, সে কারণে তারা ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিল, 10.47 করে দিল। এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু ওই যে নোটিফাইড অ্যামাউন্ট 4,000 কোটি টাকা নিবে, সেই 4,000 কোটি টাকাই নিল। তার মানে ওই দিন কিন্তু ব্যাংক 18,000 কোটি টাকার উপরে তাদের এক্সেস লিকুইডিটি তাদের কাছে রয়ে গেল, এই টাকাটা কিন্তু সে আর ইনভেস্ট করতে পারলো না। এই যে এইভাবে যে টাকাটা রয়ে যাচ্ছে। এবং আরও একটি ঘটনা বলি যে 91 ডেজের যে লেটেস্ট অকশন হয়েছে এই ফেব্রুয়ারি মাসে 16 ফেব্রুয়ারিতে, সেখানে বাংলাদেশ ব্যাংক 3,500 কোটি টাকা রেইজ করতে চেয়েছিল, কিন্তু ব্যাংকগুলো সেখানে 8,000 কোটি টাকা বিট করেছিল। বাট বাংলাদেশ ব্যাংক ফাইনালি ইন্টারেস্ট রেট 10.54% থেকে কমিয়ে 10.35%-এ নামিয়ে আনলো এবং ওই 3,500 কোটি টাকাই নিল। তার মানে আরও 4,000 কোটি টাকা ব্যাংকগুলোর কাছে রয়ে গেল। তো এই যে মানিটা তাদের কাছে যখন রয়ে যাচ্ছে, তখন সেটা কি করবে? তখন কিন্তু ব্যাংকগুলো এই যে মার্কেটে যে প্রাইভেট সেক্টরে যে লোন, তখন কিন্তু অটোমেটিকলি তারা কাইন্ড অফ একটা ফোর্স ক্রিয়েশন হবে যে তারা এখন প্রাইভেট সেক্টরে লোন দিতে যাবে, এবং সেখানে তারা প্রাইভেট সেক্টরে ডিমান্ড ক্রিয়েট করার জন্য তাদের লেন্ডিং রেটটা কমিয়ে দিতে বাধ্য হবে। যেমন এখন যদি তারা 11%-এ লেন্ডিং রেট থাকে এবং বন্ডের রেট যদি 10%-এর কাছাকাছি নেমে আসে বা 10% প্লাসে আছে, তার মানে কিন্তু এখন বন্ডে ইনভেস্ট করা ব্যাংকগুলোর জন্য লাভজনক না, সে কিন্তু এখন প্রাইভেট সেক্টরে যাবে। এবং এখনকার যে বন্ডের রেট দেখছি সেটি যদি আরও কমতে থাকে, তখন কিন্তু এই যে 11% লেন্ডিং রেট, সেটিও কিন্তু ব্যাংকগুলো বাধ্য হবে কমিয়ে লেন্ডিং করতে। তখন দেখা যাবে যে এই যে যখন ফাইন্যান্সিয়াল কস্ট কমে আসবে, তখন কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি হতে শুরু করবে। এবং এই যে একটা সিচুয়েশন যে রেটগুলো কমছে, সেটা কিন্তু দেখেন মানুষের কনজাম্পশন কমে গেছে, সেটি একটি রিফ্লেকশন। যেহেতু ইনফ্লেশন হাই, জব ক্রিয়েশন হচ্ছে না, ইনকাম বাড়ছে না, প্রোডাকশন নেই, এই সব কিছু মিলে মানুষ এখন কেনাকাটা কম করছে, খরচ করার ক্যাপাসিটি কমে গেছে। অর্থাৎ আমরা একটা যে এক্সপেক্টেড যেটা আপনারা জানছিলেন যে সরকার এবং বাংলাদেশ ব্যাংক বলে আসছিল যে তাদের প্রায়োরিটি গ্রোথ নয়, তাদের প্রায়োরিটি ইনফ্লেশন কন্ট্রোল করা। তো গ্রোথ প্রায়োরিটি না থাকার কারণে যে জব কমে গেছে, আমাদের জিডিপি গ্রোথ কমে গেছে, কিন্তু সেটি টেম্পোরারি একটি পার্ট। বাংলাদেশ ব্যাংক বলছিল যে সাময়িক সময়ের জন্য এই সিচুয়েশনটা বা এই মন্দাটাকে এই দেশকে দেখতে হবে, এরপর যখন এটা স্টেবল হবে তখন কিন্তু আবার টেক অফ করার সময় আসবে। যেটি এখন মনে করা হচ্ছে যে এই যে বন্ডের রেট ড্রাস্টিক্যালি কমছে, সেটি এখন ইকোনমি একটি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। অর্থাৎ সকল যেই ক্রাইসিসগুলো, সেই ক্রাইসিসগুলো একটি এন্ড অবস্থায়, বটম লেভেলে চলে এসেছে। আমরা যদি দেখি যে বন্ডের রেট যে 2022 সালের আমরা দেখি যে জুন মাস থেকে বাড়তে শুরু করেছে, তখন মে মাসে 2022-এর আমরা মে মাসে দেখি যে বন্ডের রেট কিন্তু আমাদের আমি রেপো রেটের কথা বলছি, অর্থাৎ পলিসি রেট তখন ছিল 5%। এই 5% যখন রেপো রেট ছিল, সেই সময় বন্ডের রেট ছিল 6 থেকে 7%-এর মধ্যে, অর্থাৎ পলিসি রেটের পাশাপাশি ছিল। এই তখন থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক কন্টিনিউয়াসলি আমরা দেখেছি পলিসি রেট বাড়িয়ে এই 27শে অক্টোবর, গত বছরের অক্টোবর পর্যন্ত এটি ডাবল হয়ে 10% পর্যন্ত উঠেছিল, পলিসি রেট বাড়ানো হয়েছিল। তো
তো এর মধ্যে আমরা দেখেছি এই পলিসি রেট বাড়ানোর সাথে সাথে বন্ডের রেটও বেড়েছে। তার কারণ আপনারা জানেন যে 5ই আগস্টের পর বা 5ই আগস্টের আগেও আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টরে একটা বড় ধরনের লিকুইডিটি ক্রাইসিস ছিল। এর কারণ ছিল অনেকগুলি ব্যাংক, প্রায় ডজনখানেক ব্যাংক করাপশনের কারণে তাদের এবং মানি লন্ডারিং এর কারণে এই ব্যাংকগুলো ডিপোজিটরদেরকে ডিপোজিট দিতে পারছিল না, লেন্ডিং করতে পারছিল না। তাদের প্রপার লিকুইডিটি না থাকার কারণে তারা বাংলাদেশ ব্যাংক থেকে ধার করে নিয়ে যাচ্ছিল। তো 5ই আগস্টের পর এই 11টি ব্যাংকের বোর্ড কিন্তু বাংলাদেশ ব্যাংক ভেঙে দিয়েছিল এবং নতুন বোর্ড গঠন করা হয়। এই ব্যাংকগুলোকে বিভিন্ন ধরনের শর্ত দিয়ে নতুন করে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়। এর ফলে আমরা দেখতে পাই ব্যাংকগুলো কিন্তু অনেকটাই ডিপোজিটের কনফিডেন্স আবার ফিরে পেয়েছে, তাদের ডিপোজিট বাড়তে শুরু করেছে। বড় বড় ব্যাংকগুলো, বিশেষ করে ইসলামী ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, এসআইবিএল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এই ব্যাংকগুলো কিন্তু 11টি ব্যাংকের মধ্যে ছিল। এগুলো বিগ সাইজের ব্যালেন্স শিটের ব্যাংক। এই ব্যাংকগুলো কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার কমিয়ে দিয়েছে, কারণ তারা এখন ওই যে ক্রাইসিস সিচুয়েশন, যেহেতু আমরা দেখেছি 5ই আগস্টের পর যে মানি লন্ডারিং কমেছে, তারপর যে ইরোশন, এই যে করাপশন, সেগুলো কমেছে, যে কারণে ব্যাংকগুলো এখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং ফলে বাংলাদেশ ব্যাংক থেকে তাদের কিন্তু ধারও কমে গেছে, তারা এখন নিজের টাকায় চলতে পারছে। তো এই সিচুয়েশনের কারণে আমরা এখন দেখতেছি সকলের লিকুইডিটি ম্যানেজমেন্ট একটা স্টেবল অবস্থায় আসছে, ফিরে এসছে। অর্থাৎ ম্যাক্রো ইকোনমি এখন আমাদের একটা স্ট্যাবিলিটির দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। গত ডিসেম্বরে আমাদের যে টোটাল এক্সেস লিকুইডিটি, জুন থেকে ডিসেম্বরে এক্সেস লিকুইডিটি বেড়েছে গত বছরের 19,000 কোটি টাকা। এবং আমরা যদি দেখি যে ব্যাংকের যে ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেওয়ার পরিমাণ যে কমেছে, সেটিও ইঙ্গিত করে একটি ইন্ডিকেটর যে বাংলাদেশ ব্যাংক কিন্তু 5ই আগস্টের পর 23,500 কোটি টাকার একটি ফান্ড অ্যালোকেশন দেয়, যে এই যেই ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিস আছে তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার জন্য। তো সেখানে আমরা এই পর্যন্ত দেখতে পাই যে মাত্র 17,000 কোটি টাকা লিকুইডিটি সাপোর্ট ব্যাংকগুলো নিয়েছে। তার মানে যেই ফান্ড অ্যালোকেশন দেওয়া হয়েছে তার চাইতেও কম নিয়েছে। অর্থাৎ লিকুইডিটি কিছু ছোট ছোট ব্যাংক এখনো কাটিয়ে উঠতে পারেনি, তারা এখনো কিছু লিমিটেড স্কেলে তারা ধার করে চলছে, বাট অন্যান্য বিগ স্কেলের যে ব্যাংকগুলো তারা অলরেডি তাদের রিকভারি করতে পেরেছে। ইনফ্লেশন আরেকটি বিষয় যেটি এই ইন্টারেস্ট রেট কমার সাথে সম্পর্কিত। আমরা যদি দেখি যে যদি বন্ডের রেট যেহেতু কমছে, তার মানে যখন লেন্ডিং রেটটাও কমতে শুরু করবে তখন ফাইন্যান্সিয়াল কস্ট কমে যাবে, এটিও কিন্তু ইনফ্লেশনকে অনেকটা কুল ডাউন করবে, যেহেতু ইনভেস্টমেন্ট কস্টও কমে যাবে। এবং বাংলাদেশ ব্যাংক মনে করছে যেহেতু গ্লোবাল মার্কেটে আমাদের রিসেন্টলি IMF-এর যে ওয়ার্ল্ড ব্যাংক আউটলুক, সেখানে যে তারা প্রজেকশন দিয়েছে যে 2025 সালে কিন্তু ফুয়েল প্রাইস এবং এনার্জি প্রোডাক্টগুলোর প্রাইস স্টেবল থাকবে বা কমবে। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক মনে করছে যে আমাদের যে ইম্পোর্টেড যে ইনফ্লেশন সেটিও কম থাকবে এবং ডোমেস্টিক মার্কেটে যখন আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ফিরে আসবে তখন কিন্তু ইনফ্লেশনও কুল ডাউন হতে শুরু করবে, যেটি আমরা অলরেডি দেখতে পাই যে ডিসেম্বর থেকে কিন্তু ইনফ্লেশন কমতে শুরু করেছে। যেটি 10%-এর উপরে ছিল সেটি এখন কমে 10%-এর নিচে নেমে এসেছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।